প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে, তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার কত নম্বর আর্টিকেলে রয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 21-এর এ। সঠিক উত্তরটি হয়ে যাবে 21-এর এ। শিক্ষার অধিকার 21-এর এ নম্বর আর্টিকেলে রয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানের 21-এর এ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। এই অনুচ্ছেদটি 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিশ্চিত করে। সংবিধানের 86তম সংশোধনী আইন 2002-এর মাধ্যমে এই ধারাটি যুক্ত করা হয়েছে। এই আইনটি 1 এপ্রিল 2010 থেকে কার্যকর হয়েছে এবং এর মাধ্যমে ভারতে প্রতিটি শিশুর জন্য শিক্ষাকে মৌলিক অধিকারে পরিণত করার জন্য 135টি দেশের মধ্যে এটিকে পরিণত করা হয়েছে। 135টি দেশের মধ্যে এটিকে পরিণত করা হয়েছে। তাহলে 86তম সংশোধনী 2002-এর মাধ্যমে কিন্তু এটি যুক্ত করা হয়েছে এবং কার্যকর হয়েছে 1 এপ্রিল 2010 থেকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, দ্রুত শিল্পায়ন কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, দ্বিতীয়। দ্রুত শিল্পায়ন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। দ্রুত শিল্পায়নের লক্ষ্য ছিল ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 1961-র প্রধান উদ্দেশ্য ছিল। এই পরিকল্পনাটি মহালন 20 মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই পরিকল্পনাটা কিন্তু মহালন 20 মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা ভারতীয় পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালন 20-এর তৈরি করেন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সরকারি খাতে উন্নয়নের জন্য দ্রুত শিল্পায়নে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছিল। এই পরিকল্পনাটি মূলত ভারী শিল্প ও অবকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছিল। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 12,756 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,756 কিলোমিটার। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস প্রায় 12,756 কিলোমিটার বা 7,926 মাইল। পৃথিবীর আকৃতি একটি নিখুঁত গোলাকার মতো নয়, বরং এটি একটি স্মৃত গোলক। এর মানে হলো যে নিরক্ষীয় অঞ্চলে এর ব্যাস মেরু অঞ্চলের ব্যাসের চেয়ে কিছুটা বেশি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস প্রায় 12,756 কিলোমিটার, যা 7,926 মাইল। পৃথিবীর মেরু ব্যাস প্রায় 12,000। পৃথিবীর মেরু ব্যাসটা কিন্তু প্রায় 12,714 কিলোমিটার বা 7,900 মাইল। পৃথিবীর পরিধি বা নিরক্ষরেখার বরাবর প্রায় 40,075 কিলোমিটার বা 24,901 মাইল। সুতরাং পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি, যা এর মেরু ব্যাসের চেয়ে সামান্য বেশি। পরবর্তী প্রশ্ন, পুষ্পগিরি অভয়ারণ্য কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কর্ণাটক।
পুষ্পগিরি অভয়ারণ্য কর্ণাটক রাজ্যে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পুষ্পগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যটি ভারতের কর্ণাটক রাজ্যের কুর্গ জেলায় অবস্থিত। এটি পশ্চিম ঘাটের অংশ এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে আরও কিছু তথ্য দেওয়া হলো। এটি একটি সংরক্ষিত এলাকা এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী জগতের আবাসস্থল। এখানে অনেক বিরল ও বিপন্ন পাখির প্রজাতিও দেখা যায়। পুষ্পগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কুর্গ জেলার সোমওয়ারেপেট তালুকে অবস্থিত। মহীশূর থেকে প্রায় 130 কিলোমিটার এবং বেঙ্গালুরু থেকে প্রায় 280 কিলোমিটার দূরে অবস্থান। এটি কর্ণাটকের 21টি বন্যপ্রাণীর অভয়ারণ্যের মধ্যে একটি। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী 1913 সালে পত্রিকাটি প্রকাশ করেন। উপেন্দ্র কিশোর মৃত্যুর পর তার পুত্র সুকুমার রায় সন্দেশ পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে সত্যজিৎ রায় এবং সুভাষচন্দ্র মুখোপাধ্যায় কিছু সময়ের জন্য সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। বর্তমানে সন্দেশ পত্রিকার সম্পাদক হিসাবে আছেন সন্দীপ রায়। বর্তমানে কিন্তু সন্দীপ রায় আছে সন্দেশ পত্রিকার সম্পাদক। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। প্রথম কিন্তু বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। তিনি 1862 সালে পত্রিকাটি প্রকাশিত করেন। পরবর্তীকালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব করেন। 1862 সালে কিন্তু গিরিশচন্দ্র ঘোষ প্রথম বেঙ্গলি পত্রিকাটি প্রকাশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষাকে কি বলে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিউরেট পরীক্ষা। প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষাকে বিউরেট পরীক্ষা বলে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। প্রোটিন শনাক্তকরণের জন্য ব্যবহৃত পরীক্ষাকে সাধারণত বিউরেট পরীক্ষা বলা হয়। এই পরীক্ষায় প্রোটিনের পেপটাইড বন্ধনগুলি কপার সালফেটের সাথে বিক্রিয়া করে একটি বেগুনি বা নীল বেগুনি রঙের যৌগ তৈরি করে, যা প্রোটিনের উপস্থিতি নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সিগনোম্যানোমিটার। রক্তচাপ মাপার যন্ত্রের নাম সিগনোম্যানোমিটার। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। রক্তচাপ মাপার যন্ত্রের নাম হলো সিগমোম্যানোমিটার। একে ব্লাড প্রেশার মেশিন বা রক্তচাপ মাপক যন্ত্র বলা হয়। সিগমোম্যানোমিটার সাধারণত 2টি অংশে বিভক্ত। একটি ম্যানোমিটার যা চাপ পরিমাপ করে এবং একটি কাফ যা রোগীর হাতে বাঁধা হয়। ম্যানোমিটারের মাধ্যমে রক্তচাপের রিডিং দেখা যায়। ম্যানোমিটারের মাধ্যমে কিন্তু রক্তচাপের রিডিং দেখা যায়। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, কুকি উপজাতি মানুষ কোথায় বসবাস করে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মণিপুর। কুকি উপজাতির মানুষ মণিপুরে বসবাস করে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। কুকি উপজাতির মানুষ মূলত ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি যেমন মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম এবং ত্রিপুরায় বসবাস করে। এছাড়াও কিছু কুকি বাংলাদেশ এবং মায়ানমারেও বসবাস করে। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, ভূদান আন্দোলন কে শুরু করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আচার্য বিনোবা ভাবে।
ভূদান আন্দোলন শুরু করেছিলেন আচার্য বিনোবা ভাবে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভূদান আন্দোলন শুরু করেছিলেন আচার্য বিনোবা ভাবে। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর একজন অনুসারী এবং এই আন্দোলন 1951 সালে কিন্তু 1951 সালে তেলেঙ্গানার পোচামপল্লী গ্রামে শুরু হয়েছিল। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ভূমিহীনদের মধ্যে জমি বিতরণ করা, যা স্বেচ্ছায় ধনী জমিদারদের কাছ থেকে দান হিসাবে গ্রহণ করা হতো। ভূদান আন্দোলনের মূল ধারণা ছিল রক্তহীন বিপ্লব, যেখানে অহিংস উপায়ে সামাজিক পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছিল। বিনোবা ভাবে এই আন্দোলনের মাধ্যমে ভূমি সংস্কারের একটি নতুন পথ দেখিয়েছিলেন, যা ভারতের গ্রামীণ সমাজের ওপর গভীর প্রভাব ফেলেছিল। এটি কিন্তু 1951 সালে তেলেঙ্গানার পোচামাপল্লী গ্রামে শুরু হয়েছিল এবং আচার্য বিনোবা ভাবে শুরু করেছিলেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা তোমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।